নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরবঙ্গে ফের শুরু হলো কাঁচা চা পাতা কেনা। 6 মাসে মনোসিল ব্যবহারের বন্ধের লক্ষ্যমাত্রা। জলপেশে ভক্তদের উদ্দেশ্যে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। কাছ থেকে হেলিকপ্টার দেখে উচ্ছ্বসিত ছোট বড় সকলেই। চাকরি থাকছে, বাড়ছে মাইনা, তবে ক্ষোভ কাটেনি মিড ডে মিল কর্মীদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। উত্তরবঙ্গে ফের শুরু হলো কাঁচা চা পাতা কেনা। 6 মাসে মনোসিল ব্যবহার বন্ধের লক্ষ্যমাত্রা। সোমবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন বটলি ফ্যাক্টরিতে ফের কাঁচা চা পাতা কেনার কাজ শুরু হচ্ছে। রবিবার শিলিগুড়িতে বটলি ফ্যাক্টরির মালিকদের সঙ্গে ক্ষুদ্র চা চাষী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা বাগানে ক্ষতিকর রাসায়নিক মনোসিলের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়ে চাষিদের সচেতন করার পাশাপাশি মনোসিল ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়। বৈঠক শেষে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, যাদের চা বাগান রয়েছে তাদের প্রত্যেককে মনোসিল ব্যবহার থেকে বিরত থাকার আবেদন করা হয়েছে। তিনি বলেন, এরপরেও যদি কোথাও মনোসিল বিক্রি বা ব্যবহার করা হয় তাহলে সংগঠনকে জানালে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সাংসদকেও আশ্বাস দিয়েছি যে আগামী 6 মাসের মধ্যেই উত্তরবঙ্গের চা বাগান থেকে মনোসিলের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। ক্ষুদ্র চা শিল্পে নিরাপদ ও মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহল। আমরা যারা ক্ষুদ্র চা চাষি এবং যারা এখানে ফ্যাক্টরির মালিক সবাই মিলে আমরা আজকে বসছিলাম, কালকে থেকেই বসছিলাম যে এই যে চা কেনা হচ্ছে না, ফ্যাক্টরি চা উৎপাদন করছে না, এই সমস্যাটা যেটা সেটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমরা একটা মতে পৌঁছেছি যে আমরা কালকে যারা ফ্যাক্টরি তারা চালু করবেন এবং যারা কৃষক ভাই যারা চা উৎপাদনের সাথে যুক্ত তারাও লাভবান হবেন তাতে। কিন্তু আমার একটা বিনীত অনুরোধ, বিশেষ করে চা কৃষক যারা আছেন তাদের কাছে, যারা চা উৎপাদন করেন তাদের কাছে, যে প্লিজ অনুরোধ করে বলছি আপনার কোয়ালিটিটাকে মেনটেন করুন। যেগুলো কেমিক্যাল ইউজ করলে চায়ের পক্ষে ক্ষতিকর, সেটা মানুষের হেলথের পক্ষে ক্ষতিকর, যেগুলো আমাদের রোগের পক্ষে রোগ করতে পারে, এরকমগুলোর থেকে আপনার দূরে থাকবেন। না হলে চায়ের গুণগত মান কমার সাথে সাথে এই যে মানুষের হেলথের একটা বড় প্রবলেম তৈরি হতে পারে, সেটাকে দয়া করে আপনারা সেটা হতে দেবেন না। সবাই ভালো চা তৈরি করুন। নিশ্চয়ই আমাদের চায়ের যে গুণগত মান যদি বাড়ে তাহলে শুধু আমাদের যে দেশের মধ্যে না, আমাদের সারা পৃথিবীতে আমাদের চায়ের সুনাম বাড়বে এবং আপনারাও ন্যায্য দাম পাবেন, ভালো দাম পাবেন। উত্তরবঙ্গের সমস্ত ক্ষুদ্র চা চাষি ভাইদের প্রতি আমাদের একটা সবিনয় একটা ডিক্লারেশন এখানে, যে আজকে এখানে আমরা শিলিগুড়িতে বটলি ফ্যাক্টরির মালিকরা, আমাদের উত্তরবঙ্গের সমস্ত সংগঠনের প্রতিনিধিরা এবং আমাদের জলপাইগুড়ির মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের পৌরোহিত্যে আজকে একটা সভা হলো এখানে। সেই সভাতে একটা সিদ্ধান্ত হলো যে আগামীকাল থেকে সমস্ত বটলি ফ্যাক্টরি তাদের বাগান তাদের ফ্যাক্টরিতে তারা চা পাতা ক্রয় করা শুরু করবে। আপনাদের সবাই ক্ষুদ্র চাষিদের প্রতি আমাদের সব অ্যাসোসিয়েশন থেকে একটা হাত জোড়ে একটা নিবেদন, অবশ্যই যে আপনারা কেউ মনোকটোভাস বা যেটা মনোসিল নামে সেটা আপনারা ব্যবহার করবেন না। যদি কোথাও পাওয়া যায় কোনো দোকানে বা কেউ ইউজ করে, আপনারা আমাদের জানান বা তাকে বাধা দেন। আজকে আমরা এখানে আমরা মাননীয় সাংসদের সামনে আমরা ওনার কাছে আমরা কথা দিলাম যে আগামী 6 মাসে আন্ডারটেকিং দিতে বাধ্য হলাম যে আগামী 6 মাসের মধ্যে মনোসিল আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের উত্তরবঙ্গের চায়ে আস্তে আস্তে ব্যবহার বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে আবার সবাইকে অনুরোধ করছি, এই গত 7 দিন দিয়ে
আমাদের যারা আমরা কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি যেভাবে মিটিং করে এই একটা সমস্যার সমাধান আমরা করতে পারলাম, এটার জন্য আপনারাও আমাদের সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। কিন্তু আবার নিবেদন করছি, মনোসিল বা মনোগত ফস আপনারা কেউ ব্যবহার করবেন না। এটা একটা নিষিদ্ধ কেমিক্যাল, এর জন্যই আজকে আমাদের উত্তরবঙ্গের চায়ের এই দুর্দশা। এটা আপনারা ব্যবহার কমিয়ে দিন। আপনারা পিপিসি লিস্ট অনুযায়ী যদি মারেন, আমরা বলতে পারি চায়ের দাম বাড়বে, আমাদের উত্তরবঙ্গের চায়ের আবার সুনাম ফিরে আসবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে পথ নিরাপত্তা সপ্তাহর সূচনা, সচেতনতার বার্তা নিয়ে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সড়ক দুর্ঘটনা রোধ, পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার বার্তা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে সোমবার জলপাইগুড়িতে পথ নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপানি। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ট্রাফিক, জেলা পুলিশের অন্যান্য আধিকারিক, পরিবহন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। অনুষ্ঠানে নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ এই মূল স্লোগানকে সামনে রেখে উপস্থিত সকলকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার এবং ট্রাফিক আইন মেনে চলার শপথ বাক্য পাঠ করান জেলা পুলিশ সুপার। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক নাগরিক ট্রাফিক নিয়ম যথাযথভাবে মেনে চললে বহু দুর্ঘটনা এড়ানো সম্ভব। পথ নিরাপত্তার বার্তা আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথ নিরাপত্তা বিষয়ক নাটক পরিবেশন করেন। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং নিরাপদ সড়ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে। অনুষ্ঠানের শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে পুলিশ আধিকারিক, পরিবহন দপ্তরের কর্মী, ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচার, শিক্ষামূলক কর্মসূচি এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। আজকে আমরা একটা রোড সেফটি উইকের জাস্ট ওপেনিং করেছি। এই প্রোগ্রামস আমাদের আজ থেকে স্টার্ট হয়, 9 তারিখ অবধি চলবে। আমরা আজকে যেটা হয়েছিল, কিছু স্কুলের বাচ্চা, কলেজ স্টুডেন্টসদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যেখানে ডকিউ ড্রামা হিসেবে ওনাদেরকে দেখানো হয়েছে কীভাবে পথে সেফ থাকা যায়। তার সাথে আমরা সেট অ্যান্ড ড্র কম্পিটিশনস হবে, কুইজ কম্পিটিশনস হবে স্কুলে, বিভিন্ন টাইপের আমাদের র্যালি হচ্ছে। এখন আজকেও আমরা একটা র্যালি করছি, সো দ্যাট আমরা রোড ইউজার যারা আছেন আমাদের জেনারেল পাবলিক, ওদেরকে আমরা অ্যাওয়্যার করতে পারি। এই তারপরে 9th-এ আমাদের ক্লোজিং সেরেমনি হবে, যেখানে আমরা আবার স্কুল স্টুডেন্টস আর বাকি। জেলায় ব্ল্যাক স্পট কতগুলো রয়েছে এই মুহূর্তে? আমাদের 18 টোটাল ব্ল্যাক স্পট আছে। সেই ব্ল্যাক স্পট নিয়ে আমরা রেগুলারলি আমাদের জয়েন্ট ভিজিট হয় রোড মেইনটেনেন্স এজেন্সিদের সাথে। আর তার সাথে মানে যা যা আমাদের করণীয়, এখানে কিভাবে রোড স্ট্রেচটা ইমপ্রুভ করতে পারি, সেটা নিয়ে আমরা বারবার। জলপেশে ভক্তদের উদ্দেশ্যে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, কাছ থেকে হেলিকপ্টার দেখে উচ্ছ্বসিত ছোট বড় সকলেই। শ্রাবণী মেলার তৃতীয় সোমবারে জলপেশ মন্দিরে আগত ভক্তদের উদ্দেশ্যে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির আয়োজন করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় উপস্থিত ভক্তদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। সোমবার দুপুরে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে ফুল নিয়ে জলপেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় হেলিকপ্টার। এরপর মন্দির প্রাঙ্গণ ও আশেপাশে ভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করা হয়।
হেলিকপ্টারকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে শিশু থেকে প্রবীণ সকলেই আনন্দ প্রকাশ করেন। হেলিপ্যাডে ভিড় করা মানুষজন এই বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন। শ্রাবণী মেলার এই ব্যতিক্রমী আয়োজন ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। সমস্ত পুষ্প উঠে গেছে, এখনই রওনা হয়ে যাবে। রওনা হয়ে গিয়ে আমাদের ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলে মন্দিরের উপর পুষ্প বৃষ্টিটা। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে মিড ডে মিল কর্মীদের জন্য এসেছে স্বস্তির খবর। কর্মীদের চাকরি আপাতত থাকছে এবং তাদের মাসিক ভাতা বাড়িয়ে মোট ৩,০০০ টাকা করার সিদ্ধান্তের কথা জানা গেছে। এই খবরে জেলার মিড ডে মিল কর্মীদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। তবে এই সিদ্ধান্তের পরও কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ রয়ে গেছে। তাদের অভিযোগ, বর্তমানে পুরো ব্যবস্থাপনার দায়িত্ব ইসকনের হাতে থাকায় বেতনও ইসকনের মাধ্যমেই তাদের কাছে পৌঁছবে। কর্মীদের দাবি, আগে যেমন সরাসরি সরকার নির্ধারিত নিয়মে বেতন দেওয়া হতো, ভবিষ্যতেও সেই ব্যবস্থাই চালু রাখা উচিত। এছাড়াও তাদের দাবি, বর্তমানে বছরে 10 মাসের পরিবর্তে 12 মাসের বেতন দেওয়া হোক, যাতে সারা বছর তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। দিদি, সরকার জানালো কাজ যাচ্ছে না মিড ডে মিল কর্মীদের, হ্যাঁ এদিকে বেতন বাড়ালো সরকার, হ্যাঁ, কতটা খুশি? তাতে তো অনেকটাই খুশি, খুবই খুশি, মানে খুশির আর সীমা নাই। হ্যাঁ, কিন্তু কাজ যাচ্ছে না, কিন্তু আমরা একটু আতঙ্কে ছিলাম যে আমাদের কাজ চলে যাবে, ইসকনকে দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন এটা শুনে খুবই খুশি হলাম। মানে আপনাদের জয় হয়েছে? হ্যাঁ, আমাদের জয় হয়েছে। আমরা রোদ বৃষ্টির মধ্যে মিছিল করে সেটা আমাদের জয়ের কথা। কি বলবেন, এই যে সরকার, নতুন সরকার এরকম ভাবে আপনাদের জন্য চিন্তা ভাবনা করে কাজ রাখলো, হ্যাঁ হ্যাঁ প্লাস টাকাও বাড়ালো, কতটা? হ্যাঁ, আমরা খুবই খুশি। মুখ্যমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই যে আমাদের ব্যাপারটা নিয়ে উনি ভেবেছেন। হ্যাঁ, তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আর হচ্ছে যে এর আগে সরকার এটা নিয়ে এত ভাবেনি, এই সরকার যখন ভেবেছে খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। দিদি, চাকরি যাচ্ছে না, হ্যাঁ, এদিকে ৩,০০০ টাকা বাড়ালো মুখ্যমন্ত্রী, কেমন লাগছে? সেটা শুনে ভালোই লাগছে। তবে আমাদের 12 মাসের বেতনটা করলে খুব খুশি হতাম। আর অঙ্গনারী যেরকম দেয় 7,000-7,500 টাকা শুনেছি, সেরকম হলে আর একটু বেশি খুশি হতাম। যাই হোক, মুখ্যমন্ত্রী আমাদের এটুকু চিন্তা করেছেন যে 3,000 টাকা করেছেন, তাতে আমরা খুব খুশি হলাম। তবে আর একটু হলে আরো ভালো হতো। আর আমাদের কাজটা যে থাকছে এটা নিয়ে খুব খুশি হলাম শুনে। আর 12 মাসটা করলে খুব ভালো হয়। এই 3,000 টাকা দিয়ে তো সংসার চলে না, সে তো বুঝছেন এখনকার পরিস্থিতি কি, যে জিনিসের দাম, গ্যাসের দাম, সব জিনিসের দাম। হ্যাঁ, আর কি বলে 10 মাসে বেতন 2 মাস আমাদের খুব অসুবিধায় চলতে হয়। আগে 1,500 ছিল, 1,500 থেকে 2,000 হলো। আর এখনো তো পাইনি, এটা সেপ্টেম্বর মাস থেকে দেওয়ার কথা, দেখি এখন। বলছি দিদি, চাকরি তো গেল না, এদিকে ৩,০০০ টাকা বাড়ালো রাজ্য সরকার। চাকরি গেল না বলতে আমরা দেখেছি কালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের চাকরিটা এখন এই মুহূর্তে যাচ্ছে না। কিন্তু দেখুন, ইসকনের হাতে যদি কাজটা দিয়ে দেওয়া হয়, তাহলে তো রান্নার যে কাজ করতো মহিলারা, সেই মহিলাদের আর সেরকম ভাবে কাজ থাকবে না। ফলে যে সমস্ত স্কুলগুলো থেকে 15 থেকে 20 জন মহিলা রান্না করেন এখনো, তাদের এতজনের প্রয়োজনীয়তা পরবর্তী সময় থাকবে কিনা, এটাও একটা আমাদের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে যে এতজন আদৌ কাজটা মানে করতে পারবেন কিনা। হয়তো তারা করবেন, কিছু জনকে হয়তো রাখবেন, কিছু জনকে ছাঁটাই করবেন, এই সংশয়টা কিন্তু আমাদের মনে থেকে গেছে। এবং আজকে দেখলাম যে উনি ঘোষণা করেছেন যে মিড ডে মিলের কর্মী যারা রান্না করেন, তাদের রান্নার কাজের যে টাকাটা তারা পেতো এতদিন সরকারিভাবে তাদের অ্যাকাউন্টে আসতো, সেই টাকাটা এখন থেকে আসবে ইসকনের হাত দিয়ে তাদের হাতে। ফলে আমরা কখনো চাইছি না এটা যে বেসরকারি কোনো সংস্থার হাত দিয়ে আমাদের হাতে টাকাটা আসুক। আমরা আগে যেভাবে সরকারের কাছ থেকে ডিরেক্ট আমাদের অ্যাকাউন্টে টাকা আসতো, আমরা সেটাই চাইছি। এবং চাকরিটা যদি না যায়, এটা তো খুবই ভালো। আমরা তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে যদি আমাদের চাকরিটা থাকে, আমাদের কথা যদি উনি ভাবেন, তাহলে খুবই ভালো। কারণ আমরা তো এই সরকারকে নিয়ে এসেছিলাম, কারণ উনি আমাদের কথা ভাববেন, নতুন কিছু আমাদের জন্য সংযোজন করবেন, এটার জন্যই তো। আর 3,000 টাকা বাড়ার বিষয় যেটা উনি আজকে বলছেন, ওইটা কিন্তু 3,000 টাকা বাড়ছে না। এটা আমরা আগে 2,000 টাকা পেতাম,
অলরেডি সেই 2000 টাকার থেকে উনি এবার যেটা ঘোষণা করেছেন যে 1000 টাকা বাড়ানো হবে। এই টোটাল টাকাটা মিলিয়ে হচ্ছে 3000 টাকা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লীতে দিনবাজারের মৎস্য ও সবজির হোলসেল বাজার স্থানান্তরের পরিকল্পনা পরিদর্শনে বিধায়করা। শহরের যানজট ও অতিরিক্ত ভিড় কমানোর লক্ষ্যে দিনবাজারের মৎস্য ও হোলসেল সবজি বাজার তিস্তা নদী সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকায় স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার সম্ভাব্য স্থান পরিদর্শন করেন জলপাইগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী, রাজগঞ্জের বিধায়ক এবং মৎস্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। তিস্তা নদী সংলগ্ন বিবেকানন্দ পল্লী হাই রোডের পাশে সরকারি মালিকানাধীন বিস্তীর্ণ জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। সেই জমিকে কার্যকরভাবে কাজে লাগানোর পাশাপাশি শহরের কেন্দ্রস্থল দিনবাজার এলাকার ওপর চাপ কমাতেই নতুন হোলসেল বাজার গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে দিনবাজারে মৎস্য ও সবজির পাইকারি ব্যবসার কারণে প্রতিদিনই ব্যাপক ভিড় ও যানজটের সৃষ্টি হয়। বাজারের পরিসরও তুলনামূলকভাবে ছোট হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নানান সমস্যার মুখোমুখি হতে হয়। এই পরিস্থিতির সমাধানে নতুন জায়গায় আধুনিক পরিকাঠামো সহ বাজার গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শনের সময় বিধায়কদের সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরাও। কিভাবে এবং কোন পরিকল্পনায় আগামী দিনে এই হোলসেল বাজার স্থানান্তর করা যায় তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগেও তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মৎস্য ও সবজির হোলসেল বাজার এই এলাকায় স্থানান্তরের পরিকল্পনা করা হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার সেই উদ্যোগ নতুন করে বাস্তবায়নের পথে এগোয় কিনা সেদিকেই নজর রয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের। শহরে আপনারা জানেন দীর্ঘদিন থেকে দিনবাজার, যে সবজি বাজার, মাছ বাজার জায়গাটা খুব ছোটো হয়ে গেছে, গিঞ্জি জায়গা হয়ে গেছে, সেটা দিনবাজারে সেইটা স্থানান্তরিত করার জন্য জেলা পরিষদের জায়গা আছে নদীর তিস্তার ধারে, হাইরোডের ধারে, এখানে একটা করার চিন্তা চলছে। কী করবেন, কোথায় কারা কারা পরিদর্শন করবেন, কারা আছে? আমি এবং রাজগঞ্জ বিধানসভা সম্মানীয় এমএলএ হারানন্দ বাবু, যিনি সঙ্গে আছেন আমার সঙ্গে, আমার দুজনের জায়গাটা দেখেছি এবং যারা মৎস্য ব্যবসা, দিনবাজার ব্যবসা সমিতি তারাও আছেন এখানে, তাদের জায়গাটা পছন্দ হয়েছে। তারা এর মধ্যে প্রস্তাবটা জেলা পরিষদকে দেবে, সেখানে আমরা যাবেন। এটা কাদের জায়গা, কারা জেলা পরিষদের জায়গা। আচ্ছা, কী হবে এখানে? এখানে হোলসেল ফিশ মার্কেট, সবজি মার্কেট সব এখানে। হোলসেল মার্কেটের দিনবাজারটা এখানে চলে আসবে। বলছি যে এর আগেও এইখানটাতে জায়গাটা একবার দেখুন, তৃণমূল তো ভাওতা দিয়ে গেছে, এই যে সব জায়গায় দেখিয়েছে, মানে কি বলবো, এই এটা দিচ্ছি, এটা দিচ্ছি, এটা দিচ্ছি, কোনোটাই দিচ্ছে না, শুধু লোককে ঠকিয়েছে আর কি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শিলিগুড়ি সংলগ্ন চম্পাশাড়ি অঞ্চলের উত্তর পলাশে আবারও ফিরে আসছে দেশি ধানের চাষের ঐতিহ্য। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে কালো নুনিয়া, সাদা নুনিয়া, রাধা তিলক আর তুলাই পাঞ্জি সহ একাধিক দেশীয় ধানের জাতের চাষে এখন ব্যস্ত হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। কৃষি জমিতে পুরোদমে চলছে ধানের চারা রোপণের কাজ। আধুনিক কৃষি প্রযুক্তির পাশাপাশি হারিয়ে যেতে বসা দেশীয় ধানের বীজ সংরক্ষণ আর পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেন স্থানীয়রা। তাদের মতে দেশীয় এই ধানের জাতগুলি শুধু ঐতিহ্যের ধারকই নয়, পুষ্টিগুণ আর স্বাদেও ভরপুর। স্থানীয় কৃষক বিষ্ণু রায় জানান, এই চাষ কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করেই হচ্ছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জমির উর্বরতা বজায় রেখে ধান উৎপাদন হচ্ছে। তার কথায় জৈবিক পদ্ধতিতে উৎপাদিত ধান যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি মাটি, জল আর পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ। কৃষকদের আশা, দেশি ধানের এই ঐতিহ্যবাহী জাতগুলির চাষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশীয় বীজ সংরক্ষণে সহায়ক হবে। একই সঙ্গে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। উত্তর পলাশে জৈবিক কৃষির এই উদ্যোগ ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে এবং অন্যান্য চাষিদের ক্ষেত্রেও এই ধরনের চাষে উৎসাহিত করছে। আমরা আগের থেকেই
প্রায় 40-45 বছর থেকে এখানে কৃষিকাজ করছি। তো আজকে যে ধান রোপণী হচ্ছে, এই ধানটা রাধা তিলক, যেটা আমাদের যে এডিএ ম্যাডাম এগ্রিকালচার বিডিও অফিস আমাদের শিব মন্দির, ওখান থেকে হেল্প করেছেন, যে চারাটা দিয়েছেন। এটা হচ্ছে রাধা তিলক, সেটা গোবিন্দভোগ চালের মধ্যে ছোট ছোট সেন্টেড চাল। আর একটা আছে সাদা নুনিয়া, এই ধানের চাষ হচ্ছে এখন। আগে 1 সপ্তাহ আগে শুরু হয়েছে, প্রায় 12-14 বিঘা আগে লাগিয়ে দিয়েছি। সেটা ধ্রুব ছিল একটা, আর আমাদের কালো নুনিয়া, তুলাই পাঞ্জি, সেটা চাষ হয়ে গেছে। আজকে যেটা চাষ হচ্ছে এটা হচ্ছে আমাদের রাধা তিলক আর একটা সাদা নুনিয়া। এটা ম্যাচুরেট হবে মোটামুটি 140 দিনের মধ্যে এই ধানটা আর কি কাটা যায়। 140 দিনের আগেই ধানটা হয় না, যেটা সাদা নুনিয়া, কালো নুনিয়া এবং এই রাধা তিলক, এটা 140 দিনের ধান। কিরকম ফলন হয়? ফলন আমরা তো অর্গানিক করি, অর্গানিকে আমাদের মোটামুটি তবু 12 মণ বিঘা প্রতি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ইয়েলমো এফসির দাপুটে জয়ে মালবাজারকে 3-0 গোলে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট পেয়ে গেল। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত সুপার ডিভিশন ফুটবল লিগে সোমবারের গুরুত্বপূর্ণ ম্যাচে ইয়েলমো এফসি দুর্দান্ত পারফরমেন্সে এটিও মালবাজারকে 3-0 গোলে পরাজিত করে। ম্যাচের শুরু থেকে ইয়েলমো এফসি আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। বলের দখল আর আক্রমণে আধিপত্য বজায় রাখে। দলগত সমন্বয় আর ধারাবাহিক আক্রমণের ফলে প্রতিপক্ষের রক্ষণভাগ বারবার চাপে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে 3টি গোল করে জয় নিশ্চিত করে। ইয়েলমো এফসির হয়ে গোল করেন বিনীত ওরাও, সুশান্ত রায় আর সোহান ওরাও। প্রত্যেকেই একটি করে গোল করেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। অন্যদিকে এটিও মালবাজার একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেনি। ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ইয়েলমো এফসির বিবেক রায়কে প্লেয়ার অব দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত করা হয়। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সুপার ডিভিশন ফুটবল লিগের আগামী ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার অর্থাৎ 4 আগস্ট। এদিন পরস্পর মুখোমুখি হবে জেওয়াইএমএ এবং এফইউসি। ফুটবল প্রেমীদের নজর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের দিকে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তরবঙ্গে ফের শুরু হলো কাঁচা চা পাতা কেনা, 6 মাসে মনোসেল ব্যবহারের বন্ধের লক্ষ্যমাত্রা। জলপেশে ভক্তদের উদ্দেশ্যে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, কাছ থেকে হেলিকপ্টার দেখে উচ্ছ্বসিত ছোট বড় সকলেই। চাকরি থাকছে, বাড়ছে মাইনা, তবে ক্ষোভ কাজে নেই মিড ডে মিল কর্মীদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।